আইস্ক্রিন পডকাস্ট থেকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমি পরাগ আজিম। আজকের আলোচনার বিষয় ক্রান্তিকালে দেশের শেয়ার বাজার। এ বিষয়ে কথা বলার জন্য অতিথি হিসেবে আছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল হক। জনাব সাজ্জাদুল হক, আপনাকে আইস্ক্রিন পডকাস্টে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেলের কর্তৃপক্ষকে আমাকে সংযুক্ত করার জন্য। জনাব সাজ্জাদুল হক, আপনার কাছে প্রথম প্রশ্ন আমার যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশের শেয়ার বাজারে টানা দরপতন চলছে বলা যায়। মাঝে মধ্যে দু একদিন বাজার একটু ভালো থাকছে, যেরকম আজকে বাজার একটু ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে বেশিরভাগই আসলে পতনমুখী বাজার আমরা দেখতে পাচ্ছি। তো এই দরপতন কি আসলে স্বাভাবিক? এই অবস্থায় এই দরপতন কি স্বাভাবিক কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমি আপনাকে পুঁজিবাজারে উত্থান পতন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া পৃথিবীর যে কোনো দেশেই, কিন্তু আমাদের বাংলাদেশে বিগত 15 বছর যাবতই দেখছি এবং সর্বশেষ আপনি যেটা বললেন ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমাদের দেশের সাধারণ বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে কোনো বিষয়ে ওভার রিঅ্যাকশন দেখিয়ে ফেলছেন। কারণ কি, এখানে দেখেন আপনার কিছুদিন আগে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছিল, তখন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেও তখনও আমাদের দেশে ভয়াবহ কিন্তু পুঁজিবাজারে দরপতন হয়েছে এবং সেই প্রেক্ষিতে তৎকালীন গভর্নমেন্টকে ফ্লোর প্রাইস নামক ব্যবস্থাও নিতে হয়েছিল। হ্যাঁ, এখন এখানে আমার কথা হচ্ছে যে ইরান বা আমেরিকার যুদ্ধের সাথে বাংলাদেশে আসলে রিলেশন খুব বেশি নাই, কিন্তু এটা হচ্ছে প্রথম কথা। আর আপনার এই যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু পতন হয়েছে। ইতিমধ্যে গত 4-5 দিন আগে পাকিস্তানের মার্কেটে আপনার তাদের মার্কেট সূচক এখন 1,60,000 পয়েন্ট। তাদের পাকিস্তানে একদিনে সূচক বেড়েছে নিয়ার অ্যাবাউট 3,000 পয়েন্ট প্লাস। এই ইরান আমেরিকা যুদ্ধ, তো তাহলে পাকিস্তানে কি এই যুদ্ধের প্রভাব পড়েনি? কিন্তু আমরা এখানে আমাদের দেশে এখানে বিনিয়োগকারী থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ওভার রিঅ্যাকশন দেখাচ্ছেন, যেটা আসলে মোটেও কাম্য না। এখানে আপনাকে পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া উচিত। ওভার রিঅ্যাক্ট করছি কি আসলে কোনো একটা মহল যে শেয়ারের দামগুলোকে একটু ফেলে দিয়ে কেনার সুবিধার জন্য তারা কিনে পরবর্তীতে আবার বেশি দামে বিক্রি করবে, যেটি সাধারণত দেখা যায় ওভার দ্য ইয়ার্স আমরা দেখেছি গত বছরগুলোতে? এটা অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা সেন্টেন্সে বলি। আমি 2010 সালের 6 ডিসেম্বরে মার্কেট যে পতন হয়েছিল আমাদের দেশে, তারই ধারাবাহিকতা এখন পর্যন্ত আমাদের মার্কেটে যা চলছে, এটাকে আমি অনেক জায়গায় বলেছি, এটা আমাদের দেশে ইন্টেলেকচুয়াল ফাইন্যান্সিয়াল টেরোরিজম বা বুদ্ধিবৃত্তিক অর্থনৈতিক সন্ত্রাস আমাদের পুঁজিবাজারে চলছে। কারণ কি, আপনার দেখেন আপনি যে এখানে একটা মহল তো অবশ্যই এখানে আপনার প্রভাব বিস্তার করছে। যেমন এই ইরান এবং আমেরিকা যুদ্ধের যে ইস্যুটাকে কেন্দ্র করে এখন আলোচনা হচ্ছে, এই ইস্যুটাকে সামনে রেখে বিগত 5-7 দিন যাবত আমাদের দেশের, বিশেষ করে এখানে আমাদের দেশে নতুন সরকার এসছে, এখানে কিছুদিনের মধ্যেই আমরা এটা জানতে পারছি এবং ঘটনাটা তাই ঘটবে, হয়তো ঈদের পরে হয়তো ঘটতে পারে। আপনার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুরোটা পুনর্গঠন করা হবে। এই ইরান আমেরিকা যুদ্ধকে সামনে রেখে আমাদের ইন্টারনালি এবং অনেক বিষয় আছে এবং এই বিসেকের পুনর্গঠন নিয়েও অনেক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনেকের মধ্যে আছে। এই বিষয়গুলিকে কেন্দ্র করে অনেকে বাজারকে ফেলে সরকারের উপর একটু চাপ সৃষ্টি করার ব্যবস্থা করতেছে, অনেকে এখান থেকে ফায়দা হাসিলের চেষ্টা করতেছে, যেটা আপনি রাইটলি প্রশ্ন করেছেন। এখানে এই কাজগুলি হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এই বাজারটা খুব বেশি আপস এন্ড ডাউনস করতেছে। যে গতকালকে 231 পয়েন্ট পড়ার মতো কোনো কিছু বাংলাদেশে ঘটে নাই, কিন্তু বাজার ঠিকই পড়েছে। কিন্তু এটা কিন্তু যুদ্ধের জন্য 230 পয়েন্ট মোটেও পড়ে না। এখানে আমাদের বাংলাদেশের ইন্টারনালি অনেক বিষয় আছে যেগুলো তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের জন্য তারা এই বাজারটা পতন ঘটিয়েছে। আজকে এটা অবধারিতই ছিল, এটা গতকালকে রাত্রেই এটা অবধারিত ছিল যে আজকে কিছুটা প্লাস থাকবে, এটা স্বাভাবিক। আজকে তো 100 বেশি আবার সূচক দেখছি আমরা পজিটিভ। জি
জি আজকে আমি সেটাই বলছি যে আপনার গতকালকের এত বড়, সাধারণত ভাই একটা একটা বড় পতনের পরে আপনার এটা স্বাভাবিকভাবে এটা ওই যে বল ড্রপ খাওয়ার মতন, এই গল্পটা সবাই জানে। আপনার ওই 6 তলার উপর থেকে বল নিচতলায় পড়লে লাফ দিয়ে ওই বল এমনি অটোমেটিক্যালি 3 তলা পর্যন্ত উঠে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে এই মার্কেট নিয়ে অনেক কাজ করার ব্যাপার আছে নতুন সরকারের। নতুন সরকার এই মার্কেট নিয়ে অনেক কিছু কাজ করার ব্যাপার আছে। আচ্ছা, কিন্তু ইতিমধ্যেই তো আসলে বিনিয়োগকারীদের বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তো বিনিয়োগকারীরা তাদের এই ক্ষতি কিভাবে পুষিয়ে নিতে পারবে, এই কদিন যাবত যে ক্ষতিগুলো হচ্ছে বা সামনে যদি আরো হয়? আমি এটাকে এই প্রশ্নের উত্তরটা যদি দিতে হয় আমি এক কথায় বলবো, অবজারভেশন বা পর্যবেক্ষণ করা হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। যে কোনো সময় আপনার যে কোনো পরিস্থিতিতে যখন আপনার সামনে একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে, তখন অবজারভেশন হচ্ছে আপনার সবচেয়ে বড় অস্ত্র। আমরা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা না মানে হুমড়ি খেয়ে মানে পড়ে সেল করার জন্য মানে কার আগে কে সেল করবে এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 2010 সালে আমরা দেখেছি এইভাবে মানে হুমড়ি খেয়ে পড়ে সেল করা। ভাই একটু মাথা ঠান্ডা রেখে, আমি মনে করি একটু মাথা ঠান্ডা রেখে আপনাকে অবজারভেশন করা উচিত যে আমার কি করা উচিত, দেন আপনি সিদ্ধান্ত নেন। আপনি যদি সেল করতে চান আপনি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে সেল করেন, কিন্তু ওই যে হুমড়ি খেয়ে বায়ার নাই সেই অবস্থায়ও আপনি কিন্তু ওই স্ক্রিনের উপর সেল প্রেসার বাড়াচ্ছেন। তার মানে কি, ওই যে আমি প্রথমে যে কথাটা বললাম যে আমরা কিন্তু ওভার রিয়েকশন দেখিয়ে ফেলছি। এই ওভার রিয়েকশনটাই আমাদের বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, পুঁজিবাজারে এটা সারা পৃথিবীতে পুঁজিবাজার হচ্ছে অবারিত তারল্য প্রবাহের একটা জায়গা। এখানে আপনাকে অলওয়েজ নতুন ফ্রেশ ব্লাড, নতুন ফ্রেশ বিনিয়োগ রাখতে হবে। আপনি লক্ষ্য করলে দেখবেন এই মুহূর্তে আমাদের বাজারে অলমোস্ট 30% উপরে কোম্পানি জেড গ্রুপে অবস্থান করছে। এরকম একটা মার্কেটে যেখানে 110 থেকে 115টা কোম্পানি অলরেডি এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত জেড গ্রুপে অবস্থান করছে, এইরকম একটা মার্কেটে কোনো বিদেশি বিনিয়োগকারী বা দেশীয় যারা মেধাবী, যারা মার্কেট বোঝে, যারা মার্কেটে প্রফিট করতে জানে, এই ধরনের কোনো বিনিয়োগকারী এই মুহূর্তে, আমি বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে বলছি, এই মুহূর্তে বাজারে 30 থেকে 35টা ভালো কোম্পানি খুঁজে বের করা কষ্ট, যেই কোম্পানিগুলিতে আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে পারবেন। সুতরাং এখানে আমাকে ফ্রেশ বিনিয়োগ, ফ্রেশ ব্লাড আনতে হইলে এখানে আমাকে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি এই যে এর মধ্যে গভর্নমেন্টের কাছে আমরা এই প্রপোজাল পাঠিয়েছি অলরেডি, নতুন গভর্নমেন্টের কাছে আপনাকে, নতুন সরকারকে এবং নতুন বিসেক কে আপনার নতুন ইনোভেটিভ সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, নেসলেকে বাজারে নিয়ে আসতে হবে। আমি জনাব সাজ্জাদুল হক, আমি এই প্রশ্নে একটু পরে আসছি। তার আগে আমি একটি প্রশ্ন করছি যে অবস্থায় বাজার এখন চলছে, বর্তমান অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার কোনো বিশেষ ভূমিকা থাকা দরকার বলে কি আপনি মনে করেন? এটা তো ডেফিনেটলি নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা সারা বছরই অবশ্যই ইতিবাচক ভাবে বাজারে থাকা উচিত। তার নিয়ন্ত্রক সংস্থা তো হচ্ছে এই বাজারের মূল অভিভাবক। সেই ক্ষেত্রেই আমি বলবো যে নতুন সরকার এবং নিয়ন্ত্রক সংস্থা এরা সম্মিলিতভাবে সমন্বয় করে এই বাজারে আপনার এক পদ্মা সেতু যে আমাদের আছে, পদ্মা সেতু আপনি বাজারে ডাইরেক্ট লিস্টিং করে আপনি পদ্মা সেতুর আগামী 6 মাসের টাকা দিয়ে আপনি আরিচা পাটুরিয়া ঘাট দিয়ে আরেকটা পদ্মা সেতু আপনাকে তৈরি করার আপনাকে দূরদর্শিতা দেখাতে হবে। একটা মেট্রো রেল আছে, আমার এই মেট্রো রেলের টাকা লিস্টেড করে মেট্রো রেলের টাকা দিয়ে আপনি চট্টগ্রামে আরেকটা মেট্রো রেল করেন, এইভাবে আপনি ডিক্লারেশন দেন দেশের জনগণের কাছে, তাহলে দেখবেন এই বাজারে আপনার বিদেশি বিনিয়োগকারী বলেন আর আমাদের প্রবাসী যেসব ভাই বোনেরা বিদেশে অবস্থান করছেন, এইসব বিনিয়োগ এই বাজারে হুমড়ি খেয়ে পড়বে। কারণ আমাদের এই মার্কেটটা একটা ইমার্জিং মার্কেট, এই মার্কেটকে ইমার্জিং মার্কেট বানানো সম্ভব। এখানে সরকারের এবং বিএসইসি থেকে শুরু করে নিয়ন্ত্রক সংস্থার বেশ কিছু দূরদর্শী এবং সাহসী সিদ্ধান্ত নিতে হবে। আমি যে দুটো কোম্পানির কথা বললাম বিশেষ করে, এটা একটু মনোযোগ দিয়ে আপনারা সবাই আশা করি শুনবেন, যে পদ্মা সেতু এবং মেট্রো রেল এই দুইটা ব্যাপারে সরকারকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। এই কোম্পানিগুলি আপনি গ্রিন ফিল্ডে আনতে হবে। এই কোম্পানি আপনি সরাসরি তালিকাভুক্ত করতে পারবেন না, এটা আপনি বিশ্বে বিভিন্ন দেশে গ্রিন ফিল্ড কোম্পানি বাজারে আনার
নিয়ম প্রচলিত আছে, আপনারা এগুলো নিয়ে আসলে এখানে বাজারে অবারিত আপনার তারল্য প্রবাহ তৈরি হবে। আপনি নেসলেকে নিয়ে আসতে হবে, এই ধরনের কোম্পানি আনলে এই বাজারে প্রতিদিন এই মুহূর্তেও আমি বলতে পারি একটা ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজারকে ঘুরিয়ে দাঁড় করানোর জন্য সর্বোচ্চ 1 বছরই যথেষ্ট। 1 বছরের মধ্যে যে কোনো একটা বাজার ঘুরিয়ে দাঁড় করানো সম্ভব যদি আপনি সরকারের পক্ষ থেকে দূরদর্শী এবং সাহসী কিছু সিদ্ধান্ত নেন। আমরা আশা করব সরকারের পক্ষ থেকে এবং নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সমন্বয় করে এই ধরনের দূরদর্শী কিছু সিদ্ধান্ত বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবশ্যই গ্রহণ করবেন। আপনার এই প্রসঙ্গের প্রেক্ষিতে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে বলা হয় যে আমাদের দেশে ক্ষুদ্র বিনিয়োগকারী বেশি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কম। এটি কেন? এটা খুবই আনফরচুনেট। এটা আসলে খুবই আনফরচুনেট, কারণ কি এটা আমাদের দেশে এটা ঐতিহাসিক ভাবেই বছরের পর বছর যাবত চলে আসছে। হ্যাঁ, যে আমাদের দেশে ক্ষুদ্র বিনিয়োগকারীদের, যেটা আসলে আমি মোটেও ক্ষুদ্র বিনিয়োগকারী বলে আসলে কোনো শব্দ নেই, এটা সাধারণ বিনিয়োগকারী হবে বিষয়টা। সাধারণ বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এটা হচ্ছে আপনার মূল বিষয়। তা আমাদের দেশে সাধারণ বিনিয়োগকারীর পার্সেন্টেজটা বেশি, এটা আসলে অনাকাঙ্ক্ষিত, এটা হওয়া উচিত না। বিশ্বের অন্যান্য দেশে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যাই বেশি। এই জন্য ওইসব দেশের বাজারগুলিতে এই যে দেখেন এই ধরনের যুদ্ধ পরিস্থিতি যখন তৈরি হয়, ওখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা বেশি বলে এবং তারা মোস্ট প্রফেশনাল, সেই জন্যই তাদের বাজারেও কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে। তারা কিন্তু জানে এই বিষয়টা, ওই যে আপনাকে আমি শুরুতে যেটা বলছিলাম, তারা অবজারভেশন করে এই ধরনের পরিস্থিতিগুলো। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তারা অবজারভেশন করে বলে, পর্যবেক্ষণ করে বলে দেখবেন যে তাদের 4-5 দিন বা 3-4 দিন 5 দিনের মাথায় তাদের মার্কেট কিন্তু ঘুরে দাঁড়িয়ে যায়। কিন্তু আমাদের মার্কেট দাঁড়াতে পারে না কেন? আমাদের ওই যে সাধারণ বিনিয়োগকারীর সংখ্যা বেশি এবং আমরা তো ওই যে হুজুকে আমরা দৌড়াদৌড়ি বেশি করি, এই জন্য আমাদের মার্কেটে এই প্রভাবটা পড়ে। এটা আপনি ওভারনাইট আসলে সমাধান করতে পারবেন না। এটাকে ধীরে ধীরে এটা গভর্নমেন্ট এবং আপনার এই যে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন আছে, ব্রোকার অ্যাসোসিয়েশন আছে, ওনারা উদ্যোগ নিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ, এই যে কিছুক্ষণ আগে যে বললাম, যেই বাজারে 30% কোম্পানি যদি জেড গ্রুপে থাকে, তাহলে ওখানে আপনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়াবেন কিভাবে? এখানে আপনাকে আকর্ষণীয় কোম্পানি বাজারে নিয়ে আসতে হবে, যেসব কোম্পানিকে দেখে প্রতিষ্ঠানগুলি, বিদেশি বিনিয়োগকারীরা এই বাজারের প্রতি হুমড়ি খেয়ে পড়বে। আপনাকে রোড শো করে আনতে হবে না, আপনাকে ওই পরিবেশ তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত আপনি ওই পরিবেশ তৈরি না করতে পারবেন, ততদিন পর্যন্তই এইভাবে মানে বাংলাদেশে সাধারণ বিনিয়োগকারীর পার্সেন্টেজটাই বেশি থাকবে আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পার্সেন্টেজ কম থাকবে। বা সর্বশেষে আমি এই প্রশ্নের উত্তরে বা লাস্টে বলতে চাই, আমাদের দেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তারা আমাদের সাধারণ বিনিয়োগকারীদের চাইতেও এই বাজারে প্রতিদিন অতি বেশি ওভার রিঅ্যাকশন দেখান। তারা গুজব ছড়ান বাজারে, এই ধরনের একদম বাস্তব প্রমাণ আছে। তারা বাজারে গুজব তৈরি করে, বাজারে আতঙ্ক তৈরি করেন, যে জিনিসগুলি মোটেও কাম্য না। এগুলো পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। আমাদের দেশের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের চাইতে অনেক বেশি তারা ফিয়ারেস থাকে, তারা আতঙ্কিত থাকে। এটা খুবই দুঃখজনক। আপনার প্রতি আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আপনি তো অনেকগুলো হতাশার কথাও বললেন, আশার কথাও বললেন। আমি যদি সবশেষে আপনাকে জিজ্ঞেস করি যে দেশের পুঁজিবাজার নিয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে যথেষ্ট আশাবাদী। আল্লাহর রহমতে আমি যথেষ্ট আশাবাদী এই কারণে, কারণ আমাদের বাজারটা এখন যে অবস্থায় আছে, আমি বক্তব্যের মাঝখানে বলেছি, আমাদের এই বাজারটা একটা ইমার্জিং মার্কেট। এই মার্কেটটাকে আপনার বিশ্বের দরবারে আকর্ষণীয় করে তুলতে হলে সরকার, নতুন যে সরকার এসেছে, নতুন সরকার এবং নতুন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠন করে, এখানে আমি একটা কথা আসলে হয়তো আরেকদিন যদি সময় পাই সেদিন বলবো, এখন আর নাই বা গেলাম। আপনার এখানে তথাকথিত খালি ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এনে বসিয়ে দিলেই যে ওভারনাইট ইয়া হবে, এটা কোনো প্রমাণ বাংলাদেশে পাওয়া যায়নি। কারণ বিগত 20 বছরে বাংলাদেশে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের এখানে এসএসসি তে নিয়োগ করা হয়েছে, কিন্তু তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, যেটা আজকের দিন পর্যন্ত মার্কেট তার প্রমাণ বহন করে। সুতরাং আমি বলবো যে এখানে পুঁজিবাজারের ব্যাপারে যারা দক্ষ, মেধাবী, যাদের অভিজ্ঞতা আছে, এই ধরনের একটা লোক যদি অনলি মাস্টার ডিগ্রি পাশও হয়, আমি মনে করি আমার ওই এফসিএ বা পিএইচডি করা লোকের চাইতেও অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হবে, যে এই মার্কেটকে
ঘুরিয়ে দাঁড় করিয়ে দিতে সক্ষম। আমি আবারও বলছি, একটা ধ্বংসপ্রাপ্ত পুঁজিবাজারকে ঘুরিয়ে দাঁড় করাতে সর্বোচ্চ 1 বছরই যথেষ্ট। এখানে সরকারের ইতিবাচক কিছু মনোভাব লাগবে, সরকারের পলিসি সাপোর্ট লাগবে, নীতি ধারাবাহিকতা থাকতে হবে। তাহলে এই বাজার এবং আপনি আমাদের এই মার্কেটে যে পরিস্থিতি এখন বিরাজমান, এই পরিস্থিতিতে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমার অভিজ্ঞতায় বলে, আমি এই বাজারে অলমোস্ট 26 বছর, নিয়ার অ্যাবাউট আমি 96 আমি দেখেছি, 96 সালেরও মার্কেট এই বাজারে আমি দেখেছি বাংলাদেশে। সেই অভিজ্ঞতা আলোকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে অন্তত মিনিমাম 15 থেকে 20টা আপনার মাল্টিন্যাশনাল এবং দেশীয় লাভজনক কোম্পানি অতি দ্রুত বাজারে তালিকাভুক্ত করলে আপনি 1-1.5 বছর পরের মধ্যে আপনি দেখবেন এই বাজারে প্রতিদিন 3 থেকে 4 হাজার কোটি টাকা অনায়াসে লেনদেন করা সম্ভব। এই সিদ্ধান্তটা নিতে হবে সরকারকে, এই সিদ্ধান্ত নিতে হবে আপনার বিসেক, এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকের সমন্বয় করে। আমাদের দেশে সবচেয়ে আনফরচুনেট, লাস্ট একটা কথা, এটা হতাশা না, যেটা আমাদের বাস্তবতা, আমাদের দেশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক, এই 3টা সংস্থার মধ্যে মোটেই কোনো সমন্বয় নাই, যেই কারণে আমাদের দেশের আজকের এই অর্থনৈতিক বিপর্যয়। আমি নতুন সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং অর্থমন্ত্রী সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা এই 3টা অর্গানাইজেশনের মধ্যে পূর্ণ সমন্বয় ছাড়া কোনো ধরনের আর্থিক ডিসিশন কোনো মিডিয়াতে কখনো সম্প্রচার করতে দিবেন না। এটা হচ্ছে মূল কথা। এই 3টা অর্গানাইজেশন সমন্বয় করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, যেটা এই সমন্বয়হীনতার বলি গত 15 বছর যাবত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই সমন্বয়হীনতার কারণে বাংলাদেশের পুঁজিবাজার এবং টোটাল ব্যাংকিং খাত আজকে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। আমি নতুন সরকারের কাছে আশা করব পূর্বের এই সমন্বয়হীনতা দূর করে বর্তমান প্রধানমন্ত্রী উনি যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ ভূমিকা দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, আমরা স্বাগত জানাই। ওনারা যেন এই 3টা অর্গানাইজেশনের সাথে সমন্বয় করে দেশের অর্থনীতি এবং পুঁজিবাজারকে এগিয়ে নিতে কাজ করে। আমরা দেশবাসী এবং বিনিয়োগকারীরা আপনার সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের সাথে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে আগ্রহী আছি। জনাব সাজ্জাদুল হক, আইসক্রিম পডকাস্টে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।